নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। লাদাখের পরিচিত সমাজকর্মী, এনার পরিচয়টা খুব বেড়ে গিয়েছিল সেই আমির খানের 3 ইডিয়টস যে সিনেমা, সেই সিনেমার পরে সেখানে সোনম ওয়াংচুকের ছবি সেখানে রয়েছে, মানে তাকে একটি কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছিল, কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছিল তাকে নিয়ে। এবার তিনি আবার আলোচনায় এসেছেন। এখন তিনি ভারতের বাইরে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তিনি তার সেই প্রতিবাদ জানাবার ছবিটা আবার ইনস্টাগ্রামে তিনি সেখানে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি 27শে জুনের মধ্যে ভারতের কেন্দ্র সরকার তার কয়েকটি দাবি না মেনে নেয়, তাহলে দেশে ফিরে যন্তর মন্তরে তিনি অনশন শুরু করবেন। প্রশ্ন হলো, এই অনশন কি সত্যিই সরকারের ওপর চাপ তৈরি করবে, নাকি এই ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? আবার সেই সঙ্গে সঙ্গে এটাও দেখা যাবে যে তার এই দাবির পেছনে দেশের মানুষের তাদের কি মতামত তার এই দাবির প্রসঙ্গে, তারা কি চাইছে, তারা কি চাইছে সেটাও এখানে আলোচনা করব। দেখুন, ভারতের রাজনীতিতে দীর্ঘতম অনশনের কথা উঠলেই একটি নাম সবার সামনে আসে, তার নাম ইরম শর্মিলা চানু। এই ইরম শর্মিলা চানু মণিপুরে আপসপা আইনের বিরুদ্ধে, এটা সেনাবাহিনীর কাছে কিছু ক্ষমতা দেয়া হয়েছিল তাদের গ্রেপ্তার ইত্যাদি করার ব্যাপারে। তা এই আইনের বিরুদ্ধে তিনি টানা প্রায় 16 বছর অনশন করেছিলেন। একাধ দিন নয়, একাধ মাস নয়, 16 বছর সরকার তাকে বারবার গ্রেপ্তার করেছে, হাসপাতালে রেখে নাক দিয়ে খাবার পাঠিয়েছে শরীরের ভেতরে। সেই আন্দোলন আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছিল। দুনিয়ার মানবাধিকার সংগঠনগুলো শর্মিলার হয়ে গলা ফাটিয়েছে। শর্মিলা বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসেবে। মণিপুরের মানুষ তাকে একটা সময় ডাকত আয়রন লেডি অফ মণিপুর। কিন্তু রাজনৈতিক ফলাফল কি হয়েছিল শেষ পর্যন্ত? দেখুন, দেশের মানুষ বুঝতে পেরেছিল যে সরকারকে দেশের সুরক্ষার কথা, সার্বভৌমত্ব রক্ষার কথা, সন্ত্রাসী গোষ্ঠীর হাতে দেশকে বাঁচাবার কথাও ভাবতে হয়। আর সেসব কথা ভাবতে গিয়ে অনেক সময় নাগরিক অধিকারকে সংকুচিত করতে হয়, যেটা হয়েছিল মণিপুরে। আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হলে আপসপা আইনের পরিসরও কম করে দেয় সরকার। শর্মিলা তার অনশন শেষ করেন 16 বছর পর। শর্মিলা ভেবেছিলেন তার সুদীর্ঘ লড়াই তাকে এত জনপ্রিয়তা দিয়েছে যে নির্বাচনে দাঁড়ালে তার জয় অনিবার্য। মানুষ তার দৃঢ় লড়াইকে শ্রদ্ধা করেছে ঠিকই, কিন্তু মানুষ এটাও মনে করেছে আপসপা আইনের প্রয়োজন আছে মণিপুরে। তারা শর্মিলার লড়াইকে সমর্থন করেনি, সেই লড়াইয়ের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছে, তার চেতনাকে, লড়াই করার মানসিকতাকে, কিন্তু লড়াইকে সমর্থন করেনি। প্রথম দিকে যাও করেছিল, পরের দিকে মানুষ বুঝতে পেরেছে তাদের ভুল। তাই অনশন শেষ করে যখন শর্মিলা চানু ভোটের রাজনীতিতে প্রবেশ করলেন, তখন বাস্তবতা সম্পূর্ণ পাল্টে গেছে। নির্বাচনে তিনি এত অল্প ভোট পান যেটা কেউ দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। এমনকি তার জামানতও বাজেয়াপ্ত হয়। অর্থাৎ এই ব্যাপারটা বুঝিয়ে দেয় আন্তর্জাতিক পরিচিতি কিংবা বাস্তব অবস্থা বিচার না করে আদর্শগত লড়াইতে সাধারণ ভোটারের সমর্থন 2-4 দিন মিলবে
তারপরে আর মিলবে না। কারণ এই দুই জিনিস, আদর্শগত লড়াই এবং সাধারণ ভোটারের সমর্থন, এই দুই জিনিস সবসময় এক লাইনে চলে না। এখন প্রশ্ন হচ্ছে, সোনাম ওয়াংচুকের ক্ষেত্রেও কি এই একই ঘটনা ঘটতে চলেছে? সোনাম ওয়াংচুক লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষা, স্থানীয় মানুষের অধিক ক্ষমতা, কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবর্তে রাজ্যের দাবি এবং পরিবেশ রক্ষার দাবি তুলেছেন। তার সমর্থকরা বলেন এগুলো লাদাখের ভবিষ্যতের জন্য জরুরি। অন্যদিকে সরকার বলছে লাদাখকে বাঁচাতে চীনা হামলা, চীনা আগ্রাসনের হাত থেকে লাদাখকে বাঁচাতে কড়া আইনের দরকার আছে। তাদেরকে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার তার জরুরি প্রয়োজন আছে। যে ভুলটা করেছিলেন জওহরলাল নেহেরু বহু বছর আগে, বর্তমান ভারত সরকার সেই ভুল করতে রাজি নয়। এটা ভারত সরকার, সাধারণ মানুষও কি মনে করে? সাধারণ মানুষের মধ্যে কিন্তু সোনাম ওয়াংচুকের কাজকর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন এসে গেছে। তারা মনে করেন যে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তাদের মতে এই ধরনের আন্দোলন বিদেশি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করার কৌশল। আবার অনেকে এটাও মনে করছেন যে ওয়াংচুক ডিপ স্টেটের হয়ে কাজ করছে, জর্জ সোরোসের ডিপ স্টেট, যারা সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে, বিশেষত যাদের নজর এখন দক্ষিণ এশিয়ার দিকে। ডিপ স্টেট, সেই ডিপ স্টেট যেভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে রাস্তার আন্দোলন তৈরি করে সরকার পতন ঘটিয়েছে, সেই একই ফর্মুলা প্রয়োগ করতে চায় ভারতে। আর ওয়াংচুক সেই ফর্মুলার একজন খেলোয়াড়। তিনি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বড় ভক্ত। যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণ অভ্যুত্থানের নামে যিনি বলে গিয়েছেন, তার আসল পরিচয়টা দিয়ে গিয়েছেন, এটা একটা মেটিকুলাস, অত্যন্ত ভাবনা চিন্তা করে চলা একটা অভ্যুত্থান। সেই 2023-এ ইউনূসের সঙ্গে তার মানে সোনাম ওয়াংচুকের গভীর আলিঙ্গনের একটি ছবি গত বছর ওই লাদাখ কাণ্ডের পর খুব ভাইরাল হয়েছিল। তিনি লাদাখে এই ফর্মুলা মাঠে প্রয়োগ করতে নেমেছিলেন। বেশ কিছু সরকারি সম্পত্তি ধ্বংস হয় লাদাখে। সোনাম ওয়াংচুক গ্রেপ্তার হন, জেলে ছিলেন কয়েক মাস, এখন জামিনে মুক্তি পেয়ে বাইরে, এবং বাইরে এসেই তিনি আবার সরকার বিরোধী আন্দোলন শুরু করেছেন। এবার এটা করছেন সিজেপি বা ককরোচ জনতা পার্টির ব্যানারে। তিনি চান, এটা ককরোচ পার্টি, জনতা পার্টি, তারা বলেছে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, কিংবা সরকারকে তাকে পদচ্যুত করতে হবে। এছাড়া লাদাখকে পূর্ণ রাজ্য করতে হবে। তার এসব দাবি কতটা সঠিক তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এটুকু নিশ্চিত, আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ করা ভারতের ভেতরে রাজনৈতিক সমর্থন নিশ্চিত করে না। ইরম শর্মিলা চানুর ঘটনা তার বড় উদাহরণ। ভারতের গণতন্ত্রের শেষ পর্যন্ত জনগণের রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক আন্দোলন, অনশন, আন্তর্জাতিক সমর্থন, এসব একটি বিষয়কে আলোচনায় আনতে পারে, কিন্তু ভোট বাক্সে সাফল্যের নিশ্চয়তা দেয় না। সোনাম ওয়াংচুক যদি সত্যিই অনশনে বসেন, তাহলে সরকার কি করবে? সম্ভবত আইন শৃঙ্খলা ও তার শারীরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যেমন করেছিল ইরম শর্মিলা চানুর ক্ষেত্রে। অতীতেও অনশনকারীদের ক্ষেত্রে চিকিৎসা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে ভারতে। তবে বড় প্রশ্ন থেকেই যায়,
লাদাখের মানুষ কি তার আন্দোলনের পথ পাশে থাকবেন, নাকি ইরম শর্মিলা চানুর মতোই আন্দোলনের নৈতিক সমর্থন আর রাজনৈতিক সমর্থনের মধ্যে বড় ফারাক দেখা যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত, গণতন্ত্রে মত প্রকাশের অধিকার যেমন রয়েছে, তেমনি জনগণের বিচারের অধিকারও রয়েছে। ইতিহাস বলছে, অনশন দিয়ে খবরের কাগজের হেডলাইন হওয়া যায়, কিন্তু নির্বাচনে মানুষের আস্থা অর্জন করা অনেক কঠিন। সোনাম ওয়াংচুকের আন্দোলন শেষ পর্যন্ত কোন পথে যাবে সেটাই এখন দেখার। আরও একটা কথা, ওয়াংচুক এবং তার বর্তমান রাজনৈতিক দল বলবো না, এটা একটা আন্দোলন। সেই ককরোচ জনতা পার্টি সামনে লড়াই করছে বটে, তবে তাদের পেছনে আড়ালে মদত দিচ্ছে মোদি বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। এরা আছে যেমন দেশের ভেতরে, তেমনি আছে বাইরে। আমেরিকার ডিপ স্টেট ও তার সহযোগীরা, যারা বিজেপির জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে, ভারতের উন্নতির বিরুদ্ধে। কৃষক আন্দোলনের নামে এরা দেশের সরকার বিরোধী আন্দোলন করতে চেয়েছিল। এখন ককরোচ জনতা পার্টির নামে একটা বালখিল্য আন্দোলন গড়ে তুলে ভারতের সুস্থিতি ও অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চাইছে এরা। ওয়াংচুক এদের মুখ। আজ 27শে জুন, ভারত সরকারকে ওয়াংচুকের দেয়া দাবি মানার ডেডলাইন। সরকার নিশ্চিতভাবেই তার দাবি মানবে না, আর আগামীকাল 28শে জুন থেকে তার ঘোষণা অনুযায়ী এবং ককরোচ জনতা পার্টির প্ল্যান অনুযায়ী তিনি যন্তর মন্তরে দিল্লিতে অনশনে বসবেন, সম্ভবত আমরণ অনশন। তাকে আমরণ অনশন, যতদিন না মরেন ততদিন অনশন করতে দিন, এটাই চায় দেশের মানুষ। কারণ দেশের মানুষ জানে যে সরকার তাকে ওভাবে মরে তার হিরো হতে দেবে না। দেশের মানুষ চায় কয়েকদিন অনশন চলার পর তাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়া হোক, তারপর শর্মিলা চানুর মতো তার নাক দিয়ে তরল খাবার শরীরে পাঠিয়ে তাকে মরার সুযোগ না দেয়া। ওভাবেই রাখা হোক কয়েক বছর। আন্দোলনের নামে দেশে অরাজকতা তৈরির চেষ্টা, একটি সাংবিধানিক পথে নির্বাচিত সরকারের পতন ঘটাবার চেষ্টা কড়া হাতে দমন করা উচিত, যাতে ভারতের অগ্রগতি ব্যাহত না হয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সোনাম ওয়াংচুকের আন্দোলন কি ইরম শর্মিলার মতো তারই মতো পরিণতির দিকে যাবে, নাকি তিনি লাদাখের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবেন? আমাদের তা মনে হয় না। তবে আপনার মতামত কমেন্টে জানান এবং লাইক দিন ও সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।